নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আরও একবার এই উপন্যাসের অন্য একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। যারা নতুন এসেছেন, যারা নতুন এই চ্যানেলে এসেছেন, এই উপন্যাসটি শুনতে শুরু করেছেন, যদি ভালো লেগে থাকে আমার গল্প পাঠ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কেমন লাগলো এই পর্বটি কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের পর্ব। আজকে শুরু করছি শতধারায় বয়ে যায় উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। এখন ৮টার মতো বাজে। গাঢ় হয়ে নামছে হিমঋতুর কুয়াশা। উত্তরে হাওয়া সাঁই সাঁই চাবুক হাঁকাতে হাঁকাতে শহরের ওপর দিয়ে বয়ে চলেছে। কর্পোরেশনের টিমটিমে বাতিগুলো বড় বেশি নিস্তেজ। কুয়াশা সেগুলোকে চারপাশ থেকে ঠেসে ধরেছে। এরই মধ্যে এলাকার দোকানপাটে ঝাঁপ পড়ে গেছে। দু একটা পান বিড়ি আর চায়ের দোকান এবং একটা খালসা হোটেল এখনও খোলা রয়েছে। শীত গ্রীষ্ম ১২ মাস ওগুলো মাঝরাত পর্যন্ত চালু থাকে। তবে তীব্র শীতল বাতাসকে রুখে দেবার জন্য দুধারের বাড়িগুলোর দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় লোকজন খুব কম। মাঝে মাঝে ফাঁকা ট্রাম কি পাবলিক বাস ঘন্টি বাজাতে বাজাতে চলে যাচ্ছে। বিনয় বড় রাস্তা থেকে জাফরশাহ রোডে চলে আসে। সুধাদের বাড়ির সদর দরজায় কিছুক্ষণ কড়া নাড়তে ওপর থেকে উমা নেমে এসে সেটা খুলে দিল। সে ঘরে ঢুকতেই দরজায় খিল লাগাতে লাগাতে উমা বলল, দাদাবাবু, ওপরে গিয়ে দেখো কারা এসেছে। কারা রে? তা সইছে না বুঝি? ওপরে যাও, দেখতে পাবে। দোতলায় আসতেই বাইরের ঘরে হিরণ এবং সুধা ছাড়া আরও দুজন চেনা মানুষের দেখা পাওয়া গেল। হিরণের ঠাকুরদা দারিক দত্ত আর তার জেঠিমা সরস্বতী। কদিন আগে হিরণ পাটনায় টেলিগ্রাম করেছিল শওকত আলী তাদের টালিগঞ্জের বিষয় সম্পত্তি এক্সচেঞ্জ করে পাকিস্তানে হিরণদের বাড়িতে চলে যাবার জন্য ভীষণ অস্থির হয়ে উঠেছেন। হিরণরা যদি গড়িমসি করে কিংবা কোনো কারণে দেরি করে ফেলে তিনি অন্য ব্যবস্থা করবেন। পূর্ব পাকিস্তান থেকে রোজ ঝাঁকে ঝাঁকে মানুষ এই পারে চলে আসছে। প্রপার্টি বিনিময় করার জন্য তারা হন্যে হয়ে ঘুরছে। টেলিগ্রাম পেয়ে আজই যে দারিক দত্তরা চলে আসবেন বিনয় ভাবতে পারেনি। লক্ষ্য করল বয়সের তুলনায় বৃদ্ধ মানুষটি অনেক বেশি শক্তপোক্ত আছেন। সরস্বতী কম করে তার চেয়ে ২০ বছরের ছোট, সবে ৫০ পেরিয়েছেন, কিন্তু এর মধ্যেই অথর্ব লুজবুজে হয়ে পড়েছেন। সবাই মোটা পশমি চাদর জড়িয়ে বসে গল্প করছিলেন। দারিক দত্তকে রাজদিয়ায় থাকতে কতবার দেখেছে বিনয়। মানুষটার একসময় ছিল ভীষণ মজলিস মেজাজ, হৈ হৈ করে দিন কাটাতে ভালোবাসতেন। বয়স তার পুরনো স্বভাব পুরোপুরি হরণ করতে পারেনি। বিনয়কে দেখে খুব খুশি হলেন। গলার স্বর উঁচুতে তুলে বললেন, আয় 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 বিনু, আমার পাশে বস। বিনয় দারিক দত্ত আর সরস্বতীকে প্রণাম করে ওদের কাছাকাছি একটা চেয়ারে বসল। জিজ্ঞেস করল, কখন এসেছেন আপনারা? এই তো দুপুরবেলায় এলাম। এসেই শুনলাম যুগলরা যেখানে কলোনি বসিয়েছে সেই মুকুন্দপুরে গেছিস। কতকাল পরে যে তোকে দেখলাম। সরস্বতীও দুর্বল স্বরে তার কথায় সায় দিয়ে বললেন, তোর আশায় পথের দিকে তাকিয়েই বসে আছি আমরা। এই বৃদ্ধ মানুষ দুটির আন্তরিকতা বুকের ভিতরটা ছুঁয়ে গেল বিনয়ের। সে জিজ্ঞেস করল, আপনাদের কে নিয়ে এলো? দারিক দত্ত জানালেন পাটনায় যে ভাইপোর বাড়িতে গিয়েছিলেন সেই অজিত তাদের পৌঁছে দিয়ে সন্ধ্যের ট্রেনে ফিরে গেছে। তার অফিসের প্রচণ্ড জরুরি কাজ, ২-৪ দিন যে কলকাতায় কাটিয়ে যাবে তারও উপায় নেই। বিনয়ের সঙ্গে এবার দেখা হলো না বলে খুব আক্ষেপ করে গেছে অজিত। তার ইচ্ছা বড়দিনে কলকাতায় আসবে, তখন অন্তত সপ্তাহখানেক থেকে যাবে। এরপর মুকুন্দপুর নিয়ে কিছু কথাবার্তা হলো। অনেকদিন আগে দারিক দত্ত পাকিস্তান থেকে চলে এসেছেন কলকাতায়। যুগলের সব খবরই তার জানা। পূর্ব বাংলার নিরক্ষর সামান্য এক কামলা ময়দানবের উদ্যম নিয়ে নির্জন বনভূমি সাফ করে জনপদ বানিয়েছে, এতে তিনি চমৎকৃত। আশু দত্ত কলোনিতে গিয়ে স্কুল বসাবেন শুনে খুব খুশি হলেন। কিছুক্ষণ নীরবতা, তারপর জোরে শ্বাস ফেলে দারিক দত্ত বললেন,
ত্রৈলোক্য সেনরা, রামকেশবরা, আশু দত্তরা রাজদিয়া ফাঁকা করে সবাই চলে এলো। আর শুধু হেমদাদা বাদ। জেনে শুনে মরণের ওষুধ কেউ কানে বাঁধে? পাকিস্তানে কেউ থাকতে পারবে না। এই বোধবুদ্ধিটুকু পর্যন্ত নেই হেমদাদার। বিনয় কোনো উত্তর করল না। কি বলবে সে? নিত্যদাসকে দিয়ে চিঠি পাঠিয়ে কত বোঝানো হয়েছে হেমনাথকে, কিন্তু কোনো কথা তিনি শুনবেন না। সৎ পরামর্শ দিলে উড়িয়ে দেবেন। পুরোপুরি অবুঝ, একগুঁয়ে, অপরিণামদর্শী। একসময় খুব ভারী গলায় দারিক দত্ত বললেন, পাটনা থেকে এসে একটা খুব খারাপ খবর শুনলাম বিনু। কি খবর দাদু? দারিক দত্ত হিরণের ঠাকুরদা, সেই সুবাদে বিনয়েরও দাদু। দারিক দত্ত বললেন, ঝিনুক নাকি নিরুদ্দেশ হয়ে গেছে। তোর বাবা, সুনীতির শাশুড়ি, সবাই কিন্তু ওর সঙ্গে জঘন্য ব্যবহার করেছে। কি অপরাধ মেয়েটার? সরস্বতী ওদিকে ধরা ধরা ভাঙা গলায় বললেন, সারা জীবন ঝিনুক দুঃখই পেল রে। আমরা কলকাতায় থাকলে ওকে কোথাও যেতে দিতাম না, নিজেদের কাছেই রেখে দিতাম। স্তব্ধ হয়ে দুটি বৃদ্ধ মানুষের দিকে তাকিয়ে থাকে বিনয়। বুকের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে তার। গলার কাছটা থির থির করে কাঁপছে, বাষ্পে ভরে যাচ্ছে দু চোখ। এই মানুষ দুটি সম্পর্কে কত সংশয় ছিল বিনয়ের, কি নিদারুণ উৎকণ্ঠা। ভেবেছিল ঝিনুককে দেখা মাত্রই হয়তো এনারাও দূর দূর করে দেবেন, তীব্র ঘৃণায়, অপরিসীম বিতৃষ্ণায়। বিনয় ভাবল, মাত্র কটা দিন আগে যদি দারিক দত্তদের সঙ্গে দেখা হতো। দারিক দত্ত বললেন, শোন বিনু, যেমন করে পারিস ওই মেয়েটাকে খুঁজে বের করে আন, আমাদের কাছে নিয়ে আয়। দুহাতে মুখ ঢেকে জোরে জোরে মাথা নাড়তে থাকে বিনয়। অনেক খুঁজেছি দাদু, অনেক খুঁজেছি, ওকে পাওয়া যাবে না। বিনু, আমার মন বলছে ওকে নিশ্চয়ই পাওয়া যাবে, ভালো করে চেষ্টা কর। সুধা আর হিরণ তো প্রথম থেকেই তার পাশে রয়েছে। এবার আরও দুজনকে পাওয়া গেল। সমস্ত নৈরাশ্য দুহাতে ঠেলে সরিয়ে নতুন উদ্যমে ঝিনুকের খোঁজে আবার তাকে বেরিয়ে পড়তে হবে। যদি সে বেঁচে থাকে, পৃথিবীর যে প্রান্তে গিয়ে থাক, তাকে নিয়ে আসবে, আসবেই। খান মঞ্জিলের সঙ্গে রাজদিয়ার বিষয় সম্পত্তি এক্সচেঞ্জ করার যে ব্যবস্থা হিরণ করে ফেলেছে, তাতে প্রথমেই রাজি হয়ে গিয়েছিলেন দারিক দত্ত। তিনি বুঝতে পেরেছিলেন অযাচিতভাবে যে সুযোগটা পাওয়া গেছে সেটা হাতছাড়া করলে বাকি জীবন আফসোস করেই কাটাতে হবে। পাকিস্তানে ফিরে যাবার সম্ভাবনা আর নেই। সেখানকার ফেলে আসা বাড়িঘর, জমিজমা পুরোপুরি বেহাত হয়ে যেত। রাজাকার বা ইন্ডিয়া থেকে চলে যাওয়া বিহারি মুসলমানরা একবার সেই সব দখল করে বসলে কে তাদের কবল থেকে তা উদ্ধার করবে? কলকাতায় থেকে ওদের চুলের ডগাও ছোঁয়া যাবে না। কেউ যদি দখল করে নাও নেয়, অন্যদিক থেকে প্রচণ্ড দুশ্চিন্তা রয়েছে। হাওয়ায় হাওয়ায় এখন একটাই গুজব ভেসে বেড়াচ্ছে, পাকিস্তান গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি হিন্দুদের ফাঁকা বাড়িটারি শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করবে। তাহলে সব আশায় জলাঞ্জলি। এই অবস্থায় পাকিস্তানের বাড়িঘর বদলে যদি কলকাতায় একখানা বাড়ি পাওয়া যায়, এর চেয়ে ভালো আর কি হতে পারে? দারিক দত্তর যুক্তি হলো, তার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, কদিন আর বাঁচবেন। কিন্তু হিরণ আর সুধার সামনে অনন্ত ভবিষ্যৎ। হিরণ ভালো চাকরি করে ঠিকই, কিন্তু তার পক্ষে সংসার চালিয়ে কলকাতায় একটা বাড়ি করা কি মুখের কথা? তার মতে খান মঞ্জিল নেওয়াটা খুবই বুদ্ধিমানের কাজ। কিন্তু মুসলমানের সম্পত্তি বলে ভীষণ আপত্তি ছিল সুধা এবং হিরণের জেঠিমা সরস্বতীর। সুধাকে বুঝিয়ে সুজিয়ে রাজি করানো গেলেও সরস্বতী ঘাড় বাঁকিয়েছিলেন। পাটনা থেকে ফিরে আসার পর দারিক দত্ত, হিরণ আর বিনয় পুরো 1.5 দিনের অবিরল চেষ্টায় তার মস্তিষ্কে শেষ পর্যন্ত এটা প্রবেশ করিয়ে দিতে পেরেছে যে এমন সুযোগ হেলায় হারানো ঠিক হবে না। মুসলমানের সম্পত্তি বলে দোষটা কোথায়? সম্পত্তিই তো। তাছাড়া শওকত আলীরা তো তাদের সঙ্গে এক বাড়িতে থাকছেন না। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও তিনি মত দিয়েছেন। কিন্তু হিরণ ছাড়া বাড়ির অন্য কেউ খান মঞ্জিল দেখেনি। অবশ্য বিনয় রাজদিয়া থেকে চলে আসার পর একদিন হিরণ তাকে
বাইরে থেকে বাড়িটা দেখিয়ে এনেছিল। দারিক দত্তরা দেখেননি, তার কারণ শওকত আলীর সঙ্গে যখন এক্সচেঞ্জের কথা হচ্ছে সেই সময় দারিক দত্ত আর সরস্বতী পাটনায় চলে গেলেন। ওদের বাদ দিয়ে সুধা বাড়িটা দেখতে যেতে চায়নি, যা দেখার হিরণই দেখে এসেছে। সরস্বতীকে রাজি করানোর পর দারিক দত্ত বলেছিলেন, এক্সচেঞ্জ করে কেমন বাড়ি পাওয়া যাবে সেটা একবার দেখবি না হিরণ? হিরণ বলেছে, হ্যাঁ নিশ্চয়ই। সে শওকত আলীকে খবর পাঠিয়েছিল। দারিক দত্তরা পাটনা থেকে ফিরে এসেছেন, যেদিন তিনি এক্সচেঞ্জ করতে চাইবেন সেদিনই তা করা হবে। তবে দাদুরা একবার খান মঞ্জিল দেখতে চান। শওকত আলী যদি দেখবার ব্যবস্থা করে দেন সে কৃতজ্ঞ থাকবে। শওকত আলী তার একটি লোককে দিয়ে খান মঞ্জিলের চাবি এবং একটা চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল 4 দিন পর বিনিময়ে যাবতীয় ব্যবস্থা করে ফেলা হবে। তিনি একজন অ্যাডভোকেটকে নিয়ে হিরণদের বাড়ি আসবেন। হিরণও যেন তার উকিলকে সেই সময় থাকতে বলে। এক্সচেঞ্জের প্রক্রিয়া নিখুঁত হলো কিনা 2 আইনজ্ঞ সেটা খুঁটিয়ে দেখবেন। আজ রবিবার। ঠিক হলো বেলা খানিকটা চড়লে, দিনের তাপাঙ্ক বাড়লে খান মঞ্জিল দেখতে যাওয়া হবে। সবাই যেতে রাজি হলেও সরস্বতী পরিষ্কার জানিয়ে দিলেন তিনি যাবেন না। বাড়িটা সারিয়ে সুরিয়ে ভোল পাল্টে যেদিন পুজো টুজো দিয়ে শুদ্ধিকরণ করা হবে তিনি সেদিনই যাবেন, তার আগে নয়। রক্তের মধ্যে বদ্ধমূল সংস্কার কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না তিনি। এই জীবনে বুঝিবা তা আর সম্ভব হবে না। অগত্যা 2টো রিক্সা ডেকে দারিক দত্ত, হিরণ, সুধা আর বিনয় বেরিয়ে পড়ল। বিনয় এবং হিরণ বসেছে একটা রিক্সায়, অন্যটায় দারিক দত্ত আর সুধা। হিম ঋতুর বাতাস বয়ে যাচ্ছে ধীর লয়ে, কুয়াশা কেটে গেছে। রোদের তেজ কিছুটা বাড়ায়, ঠান্ডাটা সেভাবে গায়ে বিঁধছে না। শীতের দিন হলেও ঝলমলে আলোয় ভরে আছে চারদিক। জাফর শাহ রোড থেকে বেরিয়ে নানা অলিগলির ভেতর দিয়ে এগিয়ে চলেছে 2টি রিক্সা, একটার পিছনে আর একটা। সপ্তাহ কয়েক আগে এই এলাকায় হিরণের সঙ্গে বাজার ফেরত একবার এসেছিল বিনয়। দুধারের গরিব মুসলমানদের বস্তিগুলোতে সেই পরিচিত দৃশ্য। অগুন্তি বাচ্চা কাচ্চা ছুটোছুটি করছে, তুমুল হইচই। তাদের সঙ্গে রয়েছে একপাল মুরগি আর রাস্তার নেড়ি কুকুর। খাটিয়া পেতে বয়স্ক কিছু পুরুষ মানুষ ময়লা কাঁথা বা ধূসো কম্বল গায়ে জড়িয়ে রোদ থেকে উত্তাপ শুষে নিচ্ছে। এখানে পর্দার কড়াকড়ি নেই। সেদিনের মতো আজও দেখা গেল দূর থেকে নানা বয়সের অনেকগুলো মেয়ে মানুষ তাদের লক্ষ্য করছে। এখানকার বাসিন্দাদের চোখে মুখে যতটা কৌতূহল, তার চেয়ে উদ্বেগ এবং অস্বস্তি অনেক বেশি। হিরণের কাছে বিনয় শুনেছিল 46-এর ডাইরেক্ট অ্যাকশনের দিন এইসব বস্তি থেকে লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান দিতে দিতে লম্বা মিছিল গড়ের মাঠের দিকে গিয়েছিল। যে নেতারা একদিন এদের উস্কে দিয়েছিল ইন্ডিয়াকে 2 টুকরো করে মুসলমানদের জন্য সম্পূর্ণ আলাদা একটা রাষ্ট্র কায়েম করার জন্য গরম গরম বুলিতে রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল, দেশভাগের সঙ্গে সঙ্গে লটবহর গুছিয়ে সীমান্তের ওপারে তারা উধাও হয়েছে। পড়ে আছে এইসব হাতে গরিব মানুষের দঙ্গল। এই সেদিন গ্রেট ক্যালকাটা কিলিং ঘটে গেছে। কলকাতা শহর হয়ে উঠেছিল নিদারুণ এক বদ্ধভূমি। চারিদিকে শুধু হত্যা, আগুন, অবিরাল রক্তপাত, রাস্তায় রাস্তায় মৃতদেহের পাহাড়। সেদিনের ভয়াবহ দাঙ্গা কারোর স্মৃতি থেকে এখনো বিলীন হয়ে যায়নি, বরং দগদগে ক্ষতের মতন টাটকা। এইসব বস্তির বাসিন্দারা হয়তো ভাবে চারপাশের মানুষ সারাক্ষণ অস্ত্রে শান দিচ্ছে, তাই ভয়, তাই শঙ্কা, তাই উৎকণ্ঠা। হিরণ বলেছিল পার্টিশনের পর এই এলাকা থেকে অনেকেই চলে গেছে, এখনো যাচ্ছে, কেউ পূর্ব পাকিস্তানে, কেউ পশ্চিম পাকিস্তানে। কিন্তু বস্তির এই মানুষগুলো ঘাড় গুঁজে এখানেই পড়ে আছে। নতুন দেশে গিয়ে কোথায় আশ্রয় পাবে, কি করবে, কি খাবে, কিছুই তো জানা নেই। হয়তো সেখানে গেলে আরও বড় কোনো সংকটের মধ্যে পড়তে হবে। কিন্তু এই টালিগঞ্জ তাদের পরিচিত জায়গা। কয়েক পুরুষ ধরে তারা এখানেই বাস করে আসছে। দেশভাগের পর ভয় ভয় তাদের দিন কাটছে, রয়েছে প্রবল দুর্ভাবনা। তবু এই এলাকা ছেড়ে তারা চলে যেতে পারেনি। চাপ বাঁধা বস্তিগুলোর পর আরও কটা অলিগলি পেরিয়ে একটা বেশ চওড়া রাস্তায় এসে পড়ল বিনয়রা। ডান পাশে মিনিট খানেক যেতেই খান মঞ্জিল। হিরণ রিক্সাওয়ালাকে বলল, এখানে থামো। রিক্সা দাঁড়িয়ে পড়ল।
সুধারা পেছন পেছন আসছিল, তাদের রিক্সাও থেমে গেল। হিরণ বলল, আমরা এসে গেছি, সবাই নেমে পড়ো। বিনয় লক্ষ্য করল সেদিনের মতন আশেপাশের কটা বাড়ির জানালায় আজও বেশ কিছু কৌতূহলী মুখ, পুরুষ কম, মেয়েরাই বেশি, কিশোরী থেকে মধ্যবয়সিনী। উৎসুক দৃষ্টিতে তারা বিনয়দের দেখছে। দারিক দত্তকে ধরে ধরে নামিয়ে এনেছিল সুধা। ভাড়া মিটিয়ে বিনয় সবাইকে নিয়ে খান মঞ্জিলের গেটের সামনে চলে এলো। মস্ত লোহার ফটকের পাশে বাউন্ডারি ওয়ালের গায়ে শ্বেত পাথরের ফলকে বাড়িটার নাম এবং প্রতিষ্ঠার বছর বড় বড় কালো হরফে লেখা রয়েছে। দারিক দত্তর চোখ ফলকটায় আটকে গেল। খুঁটিয়ে খুঁটিয়ে সেটা পড়ে হিরণকে জিজ্ঞেস করলেন, এক্সচেঞ্জ করার পর বাড়ির নাম কি খান মঞ্জিলি থাকবে নাকি? না না, বাড়িটা তো তখন আমাদের হয়ে যাবে, পছন্দ মতন একটা নাম দেব। কদিন আগে বিনুকে বাড়িটা দেখাতে এনে সেই কথাই বলেছি। ও, কি নাম দিতে চাস তাহলে? সেটা সেটা তোমাদের সঙ্গে পরে পরামর্শ করে ঠিক করব। হ্যাঁ, ভেবে চিন্তে একটা সুন্দর নাম তো দিতে হবে। গেটের দুটো পাল্লা শিকল দিয়ে আটকে তালা লাগানো ছিল। তালা খুলে সকলকে সঙ্গে করে ভেতরে ঢুকে পড়ল হিরণ। সেকেলে ধাঁচের তেতলা বাড়িটা মাঝখানে, সেটাকে ঘিরে চারপাশে অনেকটা করে ফাঁকা জায়গা। এককালে সামনের দিকে বাগান ছিল, এখন মানুষজন থাকে না, যত্ন নেই, পরিচর্যা নেই, ফুলের গাছগুলো শুকিয়ে কাঠি সার। নানা ধরনের বাহারি লতা ছিল, সব তড়ি পাকিয়ে গেছে। পাতাবাহার গাছ, ঝাউ গাছ কোনোটাই সতেজ নেই, সেগুলোরও মরণ দশা। হিরণ সুধা আর দারিক দত্তকে জিজ্ঞেস করল, আগে কি বাড়ির ভিতরে যাবে নাকি চারপাশ দেখে নেবে? সুধা জানায় চারিদিক দেখার পর মূল বাড়িতে ঢুকবে। বাড়িটার দুধারে এবং সামনে পিছনে এক চক্কর ঘোরা হলো। দুপাশে লাইন দিয়ে দেবদারু গাছ, সেগুলো মলিন ম্রিয়মান। বাড়ির সামনের অংশের মতন পেছনেও বেশ বড় বাগান, সেখানকার গাছগুলোরও একই হাল। একধারে একটা গ্যারেজ আর ঘোড়ার আস্তাবল রয়েছে। এইসব এবারে সুখের দিনের স্মৃতিচিহ্ন। শওকত আলীর বাবা রহমত আলী ছিলেন বাঘা উকিল, বিপুল পসার ছিল তার। সেই সময় একটা অস্টিন গাড়ি, ফিটেন আর ঘোড়া কিনেছিলেন। এখন গাড়ি ঘোড়া কিছুই নেই, গ্যারেজ আস্তাবল সবই ফাঁকা পড়ে আছে। চারপাশ দেখানোর পর তালা খুলে মূল বাড়ির ভিতরে ঢুকে পড়ল হিরণরা। বিনয় সেদিন বাইরে থেকে দেখে গিয়েছিল। বাইরেটা সাদামাঠার সাবেক ধাঁচের হলেও ভিতরটা চমৎকার। একতলা থেকে তিনতলা, সমস্ত ঘরের মেঝে, বারান্দা, সিঁড়ি সবেতেই শ্বেত পাথর বসানো। সিলিংয়ে পঙ্খের সুন্দর সুন্দর নকশা, চওড়া চওড়া দেওয়াল, প্রতিটি জানালায় দুটো করে পাল্লা, একটা রঙিন কাচের, অন্যটা কাঠের খড়খড়ি। সেগুন কাঠের পুরু দরজাগুলোতে কত রকমের যে কারুকাজ। ওঠানামায় সিঁড়ির ধারে কাঠের রেলিংয়ের ওপর পিতলের পাত বসানো। প্রতিটি ঘর বার্মাটিকের ভারী ভারী আসবাবে বোঝায়। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, কুশন ইত্যাদি রকমারি জিনিস। ছাদটাও ঘুরে ঘুরে দেখা হলো। কার্নিশ কোথাও কোথাও ভেঙে গেছে, রেইন ওয়াটার পাইপের মুখে ফাটল ধরেছে। সমস্ত দেখা হয়ে গেলে প্রতিটি ঘরে তালা লাগিয়ে নিচে নামতে নামতে হিরণ সবাইকে জিজ্ঞেস করল, কেমন দেখলে বাড়িটা? দারিক দত্ত তারিফের সুরে বললেন, আশা, আমাদের রাজদিয়ার বাড়িঘর আর জমি জমার সঙ্গে এক্সচেঞ্জ করে কলকাতায় যে এমন একটা বিল্ডিং পাওয়া যাবে ভাবতেই তো পারিনি। এক্সচেঞ্জের ব্যবস্থা করে খুব বুদ্ধিমানের কাজ করেছিস হিরণ। খান মঞ্জিল হাতছাড়া হলে পস্তাতে হতো। দক্ষিণ আর পূব দিকটা পুরো খোলা, এই আলো হাওয়ার কিন্তু কোনোদিন অভাব হবে না। তাছাড়া কি? দেখে টেকে তো মনে হলো বাড়িটা ভীষণই মজবুত আছে। যেটুকু মেরামতি দরকার তাতে খুব একটা খরচ হবে না। তবে ওই রান্নাঘরটার ভেঙে নতুন করে বানাতে হবে। হ্যাঁ, ওটা করতে হবে। পুরো বাড়িটার ভিতরে বাইরে রং করাতে হবে কিন্তু, নইলে জেঠিমাকে এখানে আনা যাবে না। হ্যাঁ, রঙও করাবো। বিল্ডিংটার ভোল পাল্টে এমন বানাবো যে কেউ চিনতেই পারবে না, মনে হবে একেবারে নতুন। কিন্তু আবার কি? এই বাড়িতে যে খাট, আলমারি টালমারি রয়েছে সেগুলোর কি হবে?
এদিকটা যে আগে ভেবে দেখেনি হিরণ তা নয়। কি উত্তর দেবে ঠিক করে উঠতে পারল না। সুধা থামেনি, বলতে থাকে, এই বাড়ির ফার্নিচার কিন্তু আমরা কিছুতেই ব্যবহার করব না। হিরণের মাথাতেও আসবাবগুলোর চিন্তা পাক খাচ্ছিল। চকিতে সমস্যার একটা সমাধানও সে পেয়ে গেল। বলল, সৌগত সাহেবকে তার খাটটাট নিয়ে যেতে বলবো তাহলে। হ্যাঁ, সেই ভালো, নিজেদের জিনিস ওরা নিয়ে যাক। বাড়ি থেকে বেরিয়ে গেটে তালা লাগিয়ে রাস্তায় চলে এলো বিনয়রা। যে রিক্সা দুটোয় চড়ে তারা এখানে এসেছিল কোথাও তাদের দেখা পেল না। ভাড়া বুঝে নিয়ে ওরা চলে গেছে। এখানকার কাজ শেষ। খানমঞ্জিল দেখে সুধা এবং দারিক দত্ত দুজনেই খুশি। দারিক দত্ত তো উচ্ছ্বসিতই হয়ে উঠেছেন। বেশ ভালোই লাগছে হিরণের। এবার ফেরার পালা। সেই রিক্সা দুটো না থাকলেও ডান পাশে খানিকটা দূরে একটা ডালপালাওয়ালা ঝাঁকড়া রেনট্রির তলায় রিক্সা স্ট্যান্ড চোখে পড়ল হিরণের। 5-6টা গাড়ি সেখানে দাঁড়িয়ে আছে। সে হাত নেড়ে তাদের ডাকতে যাচ্ছিল, কিন্তু বাধা পড়ল। দারিক দত্ত বললেন, এখন বাড়ি যাব না, রিক্সা ডাকিস না। বাড়ি যাবে না? কি করবে এখানে থেকে? বাড়ি তো ভালোই জোগাড় করেছিস, তবে আশেপাশের লোকজন, পরিবেশ কেমন সেটা একটু বুঝবার চেষ্টা করি। প্রতিবেশী ভালো না হলে তো বড় অশান্তি রে। দারিক দত্তর মনোভাবটা পরিষ্কার। হিরণ বলল, তুমি কি বাড়ি বাড়ি গিয়ে গিয়ে এখানকার বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জিজ্ঞেস করবে যে, মশাই আপনারা কেমন মানুষ? কথায় কথায় কি ঝামেলা বাঁধান, না শান্তশিষ্ট ভদ্রলোক? আরে বাবা, আমি কারোর বাড়িতেই ঢুকবো না। দুনিয়ায় কতকাল যে বেঁচে আছি, বয়স আর এক্সপিরিয়েন্স কি কম? মানুষের মুখ দেখলে তার চরিত্র কিছুটা হলেও তো আন্দাজ করতে পারি। কোথাও গেলে এই জায়গাটা কেমন, ভালো না মন্দ তার গন্ধ পাই। হিরণ এ নিয়ে কথা বাড়ালো না, বলল, ঠিক আছে, কোন দিকে যাবে চলো? ওই বাঁ দিকটায় চল। ওই দিকটায় অনেকগুলো দোতলা তেতলা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার ওপারেও বেশ কিছু দালান কোঠা, দূরে একটা বাজার চোখে পড়ছে। হাঁটতে হাঁটতে সবই লক্ষ্য করছিলেন দারিক দত্ত। বললেন, এখানে কিন্তু হিন্দুদের বাড়ি খুব কম, তাই না? আগে এই এরিয়ায় 10%-এর মতন হিন্দু ছিল, এখন প্রায় 70%। যত বাড়ি দেখছো তার বেশিরভাগই এখানকার মুসলিমরা এক্সচেঞ্জ করে বা বেচে পাকিস্তানে চলে গেছে। বাকি যারা রয়েছে তারাও অনেকে যাবার জন্য পা বাড়িয়েই আছে। ও, আগেই রাস্তার ধারের বাড়িগুলোর জানালায় জানালায় সারি সারি উৎসুক মুখ দেখা গিয়েছিল। এখনও তারা অপার কৌতূহলে তাকিয়ে আছে। কি উদ্দেশ্যে বিনয়রা এই পাড়ায় এসেছে সেটা আঁচ করে নিতে চাইছে। বাঁ পাশের 3-4টে উঁচু বাড়ি পেরিয়ে যাবার পর একটা দোতলার সামনে আসতেই দেখা গেল গেটের কাছে একজন প্রৌঢ় দাঁড়িয়ে আছেন। পরনে ধুতি আর পাঞ্জাবির ওপর গরম চাদর জড়ানো, পায়ে চটি। টকটকে রং ভদ্রলোকের, ধারালো নাক, বড় বড় চোখ, চওড়া কপাল। বয়স 50-এর কাছাকাছি হলেও বেশিরভাগ চুলই কালো কুচকুচে, অল্পই পেকেছে। সব মিলিয়ে বেশ সুপুরুষ, কিন্তু চোখের তলায় গাঢ় কালির ছাপ। সমস্ত চেহারায় অনন্ত বিষাদ মাখানো। তার দিকে তাকানো মাত্রই টের পাওয়া যায় সারাক্ষণ বুঝি কিছুর একটা যন্ত্রণায় উনি কষ্ট পাচ্ছেন। ভদ্রলোক যেচে আলাপ করলেন, হাত জোড় করে বললেন, নমস্কার, আমার নাম মধুসূদন ভট্টাচার্য। আমাদের দেশ ইস্ট পাকিস্তানে, কুমিল্লায়। সম্প্রতি ইন্ডিয়ায় আসছি। তার কথায় পূর্ব বাংলার টান আছে। বিনয়রা দাঁড়িয়ে পড়েছিল, সবাই প্রতি নমস্কার জানালো। দারিক দত্ত নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমাদের দেশ ছিল ঢাকা ডিস্ট্রিক্টের রাজদিয়ায়। আরও জানালেন সুধা, হিরণ আর তিনি বেশ কবছর হলো কলকাতায় এসেছেন। বিনয় এসেছে দেশভাগের অনেক পর, এই সেদিন। মধুসূদন বললেন, আপনাদের খান মঞ্জিল থেকে বেরিয়ে আসতে দেখলাম। আজকাল ইস্ট পাকিস্তানের অনেকে এখানকার মুসলিমদের বাড়িঘরের সঙ্গে তাদের দেশের প্রপার্টি এক্সচেঞ্জ করে চলে আসছে। আপনাদেরও কি সেই রকম ইচ্ছা? দারিক দত্ত জানান, হ্যাঁ, ঠিকই ধরেছেন। গভীর আগ্রহে মধুসূদন বললেন, যত তাড়াতাড়ি পারেন চলে আসুন। বাইরে থেকে যতটুকু দেখেছি তাতে মনে হয় খান মঞ্জিল বিল্ডিংটা বেশ মজবুত আছে।
চারপাশে জায়গাও অনেকখানি। একটু থেমে নিজের বাড়িটা দেখিয়ে বললেন, এক দালাল মারফত এক্সচেঞ্জ করে আমি এটা পেয়েছি। ঈশ্বরের করুণাই বলতে পারেন। পাকিস্তানের জাহাল, আর দেরি হলে সেখানকার প্রপার্টি বেহাত হয়ে যেত। আমাদের শিয়ালদা স্টেশনে কিংবা রিফিউজি ক্যাম্পে পৌঁছে মরতে হতো। বিনয়রা এবার খুঁটিয়ে মধুসূদন ভট্টাচার্যের বাড়িটা লক্ষ্য করল। সদ্যই কলি ফেরানো হয়েছে। দরজা জানলা থেকে টাটকা পেইন্টের গন্ধ ভেসে আসছে। হিরণ বলল, আপনিও তো বেশ ভালো বাড়ি পেয়েছেন। মধুসূদন সামান্য হাসলেন। খান মঞ্জিলের একতলা থেকে তেতলার ছাদ পর্যন্ত ওঠানামা করে ঘুরে ঘুরে বাড়িটা দেখে তারপর রাস্তায় বেরিয়ে খানিকটা হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে পড়েছিলেন দারিক দত্ত। হাজার হোক বয়স তো কম হয়নি, তার উপর তেষ্টাও পেয়েছে। বললেন, ভট্টাচার্য মশাই, আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারেন? বিনয়দের নজরে পড়ল কেমন যেন বিব্রত হয়ে পড়েছেন মধুসূদন। চোখে মুখে অস্বাচ্ছন্দ্য ফুটে বেরিয়েছে। ভদ্রতার খাতিরে দারিক দত্তদের অনেক আগেই বাড়িতে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু মধুসূদনের মধ্যে এ ব্যাপারে কোথাও যেন একটা বাধা আছে। এদিকে তৃষ্ণার্ত মানুষটিকে রাস্তায় দাঁড় করিয়ে জল এনে দেওয়া যায় না। দ্বিধা ভরে তিনি বললেন, হ্যাঁ, ভিতরে আসুন, ভিতরে আসুন। গেটের পর সুরকির পথ পেরিয়ে মূল বাড়ির সদর দরজা, সেটা খোলাই ছিল। মধুসূদন সবাইকে একতলায় বসার ঘরে নিয়ে এলেন। গদি বসানো খান কয়েক বেতের সোফা, কাঁচ লাগানো গোলাকার নিচু সেন্টার টেবিল দিয়ে ঘরটা সাজানো। অবশ্য একধারে ধপধপে চাদর পাতা একটা তক্তপোষ আর গোটা 2 বইয়ের আলমারিও রয়েছে। মধুসূদন বললেন, বসুন, আমি জল নিয়ে আসছি। বিনয়রা সবে বসেছে, আচমকা বাড়ির ভিতর থেকে একটা তীব্র কান্নার আওয়াজ ভেসে এলো। কোনো মহিলার বুক ফাটা বিলাপ, করুণ একটানা। ত্রস্ত সচকিত মধুসূদন দৌড়ে ডান দিকের একটা দরজা দিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন। অতিথিদের দিকে একবার ফিরেও তাকালেন না। আর এদিকে বিমূঢ়ের মতন বিনয়রা পরস্পরের দিকে তাকাতে লাগলো। যে কাঁদছে তার কত বয়স কে জানে, তবে কিশোরী বা যুবতী নয়, হয়তো বয়স্ক কোনো মহিলা। কান্নাটা তার শিরাস্নায়ু ছিঁড়ে বেরিয়ে আসছে। কি যে তীব্র আকুলতা আর ক্লেশ এর সঙ্গে জড়ানো ঠিক বোঝানো যায় না। এইটুকু আন্দাজ করা যাচ্ছে, দেশের ভিটেমাটি সোনাদানার চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু না খোয়ালে কেউ এইভাবে কাঁদতে পারে না। মধুসূদন ভট্টাচার্যের পরিবারে এমন কিছু ঘটেছে যা শোকাবহ নিদারুণ। তার তলকুল অবশ্য পাওয়া যাচ্ছে না। বিনয়রা ভীষণ অস্বস্তি বোধ করতে লাগলো। হিরণ চাপা গলায় বলল, আমাদের মনে হচ্ছে এখানে থাকাটা ঠিক হবে না, চলো। বিনয় বলল, মধুসূদন বাবুর মুখ চোখ দেখে তখন মনে হচ্ছিল বাড়ির ভেতর আমাদের নিয়ে আসার ওনার ইচ্ছা ছিল না। দাদু জল খেতে চাইলেন, তাই ভদ্রতার খাতিরে ডেকে এনেছেন। এদের বাড়িতে মারাত্মক কিছু একটা ঘটেছে। হিরণদা ঠিকই বলেছে, আমাদের এক্ষুনি চলে যাওয়া উচিত। উঠে পড়ো। বিনয়, সুধা আর হিরণ উঠতে যাচ্ছিল, হাত নেড়ে তাদের থামিয়ে দিলেন দারিক দত্ত। লোকটা আমাদের বাড়িতে এনে বসিয়েছে, তাকে না বলেই চলে যাব? এটা কোন দেশি শিষ্টাচার? হ্যাঁ, তাছাড়া কি? ওরা আমাদের ইস্ট বেঙ্গলের লোক, উদ্বাস্তু। নিশ্চয়ই কোনো বড় রকমের দুঃখের কারণ ঘটেছে। সমস্ত জেনে নিয়ে পারলে ওদের সাহায্য করা উচিত। দেশের মানুষের পাশে না দাঁড়ালে চলে? অগত্যার কারোরই ওঠা হলো না, যে যার চেয়ারে বসে পড়ল। বাড়ির ভিতরে কি হচ্ছে বাইরের ঘর থেকে তার কিছুই আঁচ করা যাচ্ছে না। শুধু কান্না আর করুণ কাতর বিলাপ ছাড়া আর কোনো শব্দ নেই। অনেকক্ষণ পর কান্নার তীব্রতা কমতে কমতে থেমে যায়। বাড়িটা একেবারে নিঝুম হয়ে গেছে। একসময় মধুসূদন বাইরের ঘরে ফিরে এলেন। তার হাতে ঝকঝকে কাঁসার থালায় 4 গিলাস জল, সঙ্গে এসেছে একটা 14-15 বছরের কিশোর। রোগা ফর্সা, মুখখানা ভারী মলিন, চুল উস্কো খুস্কো, পরনে হাফ প্যান্ট আর হাফ শার্টের ওপর সোয়েটার। তার হাতেও একটা কাঁসার থালা, সেটায় সাজানো রয়েছে অনেকগুলো নারকেলের নাড়ু আর কাঁচা গোল্লা। অতিথিদের শুধু জল তো দেওয়া যায় না,
বিনয় লক্ষ্য করল মধুসূদনকে আগের থেকে অনেক বেশি বিষণ্ণ দেখাচ্ছে। সারা মুখে অসহ্য কষ্টের ছাপ, কেমন যেন উদ্ভ্রান্ত লাগছে। টেবিলে কাঁসার থালা শুদ্ধ জলের গেলাসগুলো নামিয়ে রাখলেন মধুসূদন। কিশোরটিও তার হাতের থালাটি পাশে রাখল। দারিক দত্ত বললেন, আমরা তো খালি জল চেয়েছিলাম, আবার মিষ্টি কেন? এই সামান্য একটু। দাঁড়িয়ে কেন, বসুন। মধুসূদন একটা চেয়ারে নিঃশব্দে বসে পড়লেন। দারিক দত্ত কিশোরটিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, এ কে, ছেলে? হ্যাঁ। কি নাম তোমার দাদাভাই? মন্টু। ভালো নাম কৃষ্ণকিশোর ভট্টাচার্য। কোন ক্লাসে পড়ো? দেশে থাকতে 9-এ পড়তাম, এখানে এসে এখনো স্কুলে ভর্তি হতে পারিনি। মধুসূদন জানালেন কাছাকাছি 2-3টে স্কুলে গিয়ে খোঁজ খবর নিয়েছেন, আশা করা যায় এই সপ্তাহেই কোথাও ভর্তি করে দিতে পারবেন। জলের গেলাস তুলে নিলেন দারিক দত্ত। বিনয়রাও একটা করে তুলল। ঘোরাঘুরি করে তাদেরও তেষ্টা পেয়েছে। মধুসূদন বললেন, প্রথম দিন এলেন, একটু মিষ্টি মুখ না করলে কি হয়? একটা নাড়ু কি কাঁচা গোল্লা অন্তত নিন। দারিক দত্ত বয়সের দোহাই দিয়ে জানালেন, বৃদ্ধ হয়েছেন, কিছুক্ষণ আগে জলখাবার খেয়েই তারা বেরিয়েছেন, তার ওপর খেলে কষ্ট হবে। বিনয়রা অবশ্য রেহাই পেল না, তাদের নাড়ু টাড়ু নিতেই হলো। জল খাওয়া হলে দারিক দত্ত বললেন, যদি অন্যায় না হয় একটা কথা জিজ্ঞেস করব। মধুসূদন কয়েক মুহূর্ত দারিক দত্তর দিকে চেয়ে রইলেন পলকহীন। তারপর জোরে শ্বাস টেনে বললেন, আপনি কি জানতে চাইছেন তা আন্দাজ করতে পারছি। দারিক দত্ত উত্তর দিলেন না। মধুসূদন মন্টুকে বললেন, তুই ভেতরে যা। চলে যাবার পর এভাবে শুরু করলেন, মন্টুর সামনে কথাটা বলতে চাই না, তাই পাঠিয়ে দিলাম। অবশ্য বড় হয়েছে, সবই বোঝে, তবু যার কান্না শুনে আপনাদের বসিয়ে রেখে বাড়ির ভিতর দৌড়ে গেছিলাম, সে আমার স্ত্রী কমলা। দিন নেই রাত নেই, যে কোনো সময় ও এইভাবেই কেঁদে ওঠে। যতদিন বেঁচে আছে কেঁদেই যাবে, ওর কান্নার শেষ নাই। ঘরের ভিতর হঠাৎ করেই স্তব্ধতা নেমে আসে। কিছুক্ষণ পর নৈশব্দ ভেঙে মধুসূদন এলোমেলোভাবে যা বললেন তা গুছিয়ে নিলে এইরকম দাঁড়ায়, তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের সন্তান। কয়েক পুরুষ ধরে তারা গুরুগিরি করে এসেছেন। গোটা ইস্ট বেঙ্গল জুড়ে তাদের যে কত শিষ্য সেবক ছিল তার লেখাজোখা নেই। মধুসূদনদের শহরে এবং গ্রামে 2 জায়গাতেই বিশাল বাড়ি। তারা অবশ্য বেশিরভাগ সময় শহরেই থাকতেন, মাঝে মাঝে গ্রামে। বাড়ি ছাড়াও গ্রামে ছিল চকের পর চক জুড়ে জমিজমা, ফলের বাগান, 3-4টে দিঘি, ফলে প্রচুর ধান, প্রচুর পাট, অজস্র ফল, অঢেল মাছ। সেই সব তদারকি করতে তাদের গ্রামে যাওয়া। ব্রাহ্মণত্বের যাবতীয় গোঁড়ামি এবং সংস্কার ছিল মধুসূদনদের হাড়ি মজ্জায়। এক প্রজন্ম থেকে পরের প্রজন্ম উত্তরাধিকার হিসেবে সেগুলো পেয়ে আসছিল। ঠাকুরদা পর্যন্ত তাদের বংশের সবাই টোলে গিয়ে সংস্কৃত পড়ে এসেছেন। গুরুগিরিটা চলছিল মসৃণ নিয়মে, কিন্তু সময় বদলে যাচ্ছিল তড়িৎ গতিতে। মধুসূদনের বাবা শশীশেখর টোটলে আদ্য মধ্য ইত্যাদি পড়তে যাননি। বংশধারা বিরোধী কাজই করেছিলেন তিনি। ইংরেজি শেখার জন্য কেঁদে কেটে শহরের অন্য সব বাড়ির ছেলেদের মতন প্রথমে ME স্কুলে পড়ে হাই স্কুলে গিয়ে ভর্তি হয়েছিলেন। গুরুগিরিটিরি তার ধাতে ছিল না। ম্যাট্রিক পাশ করার পর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে চাকরি জুটিয়ে নিয়েছিলেন। তখন ব্রিটিশ আমল, DM খাঁটি ইংরেজ। ম্লেচ্ছর দপ্তরে গোলামি করার জন্য বাড়িতে অশান্তি কম হয়নি। সেই যে পরম্পরা ভেঙে গিয়েছিল সেটা আর ঠেকানো যায়নি। শশীশেখরের ছেলে মধুসূদনও গুরুগিরি বা সংস্কৃত নিয়ে আদৌ মাথা ঘামাননি। BA পাশ করার পর জুট কোম্পানিতে চাকরি পেয়েছিলেন। তাদের শহরে কোম্পানিটার ব্রাঞ্চ অফিস ছিল। চারপাশের চাষিদের কাছ থেকে পাট জোগাড় করে তারা নারায়ণগঞ্জের জুট মিলে পাঠাতেন। জুট কোম্পানিতে কয়েক বছর কাজ করার পর যুদ্ধ লেগে গেল। সঙ্গে সঙ্গে ব্যাঙের ছাতার মতন ব্যাংক গজাতে লাগলো সারা দেশে। পূর্ব বাংলায় তাদের সেই শহরটিও বাদ পড়ল না। তেমনই একটা ব্যাংকে
অনেক বেশি মাইনেতে কাজ পেয়ে গেলেন মধুসূদন। প্রথমে ডেপুটি ম্যানেজার, পরে ম্যানেজার। যুদ্ধ থামার পর 90% ব্যাংকই মানুষের টাকা পয়সা মেরে দপ্তরে তালা ঝুলিয়ে দিল। কিন্তু মধুসূদনদের ব্যাংকের মালিকরা লোকজনকে সর্বশান্ত করে পথের ভিখিরি বানিয়ে নিজেরা রাতারাতি লক্ষপতি কোটিপতি হতে চাননি। তেমন কুমতলব তাদের ছিল না, তারা সৎভাবে ব্যবসা করতেই এসেছিলেন। অন্যগুলো লালবাতি জ্বাললেও মধুসূদনদের ব্যাংক রমরম করে চলতে লাগলো। মহাযুদ্ধের অবসান হলো ঠিকই, কিন্তু ভারতবর্ষের ওপর চরম দুর্যোগ ঘনিয়ে এলো। নিমেষে কত কি যে ঘটে গেল। ব্রিটিশ ক্যাবিনেট মিশনের এই দেশে আসা, আইএনের সেনাপতিদের বিচার, রাশিদ আলী ডে, স্বাধীনতা আন্দোলনে উত্তাল শহর বন্দর গ্রামগঞ্জ, নৌবিদ্রোহ, পাকিস্তানের দাবিতে অনড় জিন্নার ডাইরেক্ট অ্যাকশনের ডে, রক্তক্ষয়ী দাঙ্গা, কলকাতা, বিহার, নোয়াখালী, বোম্বাই, পাঞ্জাব, সারা দেশ জুড়ে শুধু হত্যা আর হত্যা, লুটপাট, ধর্ষণ, আগুন। মধুসূদনদের শহরে উত্তেজনার আঁচ যে ছড়িয়ে পড়েনি তা নয়, কিন্তু খুন বা আগুনের মতন কোনো ঘটনাই তখনও সেখানে ঘটেনি। শহরটা মোটামুটি শান্তই ছিল। ডাইরেক্ট অ্যাকশনের 1 বছরের মধ্যে দেশ ভাগ হয়ে গেল। অখণ্ড ভারতবর্ষকে দুটুকরো করে তৈরি হলো একটা আলাদা দেশ পাকিস্তান। পার্টিশনের পর কিছুদিন নির্বিঘ্নেই কেটেছে, কিন্তু তারপর শুরু হলো মুসলিম লীগ আর রাজাকারদের উৎপাত। তাছাড়া ইন্ডিয়া থেকে যে পশ্চিমা মুসলমানরা ইস্ট বেঙ্গলে চলে গেছে, তাদের অনেকেই মধুসূদনদের শহরে গিয়ে আস্তানা গেড়েছিল। এরা হাত মিলিয়েছিল রাজাকারদের সঙ্গে। স্থানীয় বহু মুসলমানও এদের সঙ্গে জুটে গিয়েছিল। ওদের সবার লক্ষ্যই ছিল হিন্দুদের প্রপার্টি। শহরের আবহাওয়া দ্রুত পাল্টে যেতে লাগলো। ছড়িয়ে পড়ল বাতাসে আতঙ্ক। প্রথম প্রথম ওরা বেনামা চিঠি দিত, যত তাড়াতাড়ি পারো হিন্দুস্থানে চলে যাও। খানিকটা ঘাবড়ে গেলেও দেশ ছাড়ার কথা ভাবেননি মধুসূদন। কয়েক পুরুষ ধরে পাশাপাশি বাস করে আসছেন এমন মাতব্বর জাতীয় কয়েকজনকে গিয়ে চিঠিগুলো দেখিয়েছেন তিনি। তারা ভরসা দিয়েছেন ইন্ডিয়া যাবার কোনো প্রয়োজন নেই, যেমন আছেন তেমনই থাকুন। তিনি পাকিস্তানের নাগরিক, অন্য সবার মতন জন্মভূমিতে থাকার হক তারও আছে। আশ্বাস পাওয়া সত্ত্বেও কিন্তু দুর্ভাবনা কাটল না। আগে যারা বেনামা চিঠি পাঠাতো, এইবার তাদের চেহারাগুলো দেখা যেতে লাগলো। রাস্তায় বেরুলেই তারা সামনে এসে দাঁড়াতো। পাকিস্তান অহন আমাগো দেশ, এইখানে পইরা আছেন কেন? ইন্ডিয়ায় মেলা সুযোগ সুবিধা পাইবেন, যান গিয়া। শহরের মান্যগণ্য মানুষগুলোর কাছে আবার ছুটলেন মধুসূদন। ফের আশ্বাস জুটল। এইভাবে চলল মাস 1.5-2। তারপর সরাসরি হুমকি শুরু হলো। ভালো কথায় কতবার কইছি, কিন্তু আপনি কানে তুললেন না। বসাস মশাই, এইবার কিলাম জফবর তাফালে পড়বেন। তাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী বলে যাকে জানতেন, সেই শাহাবুদ্দিন সাহেব, শহরের মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান। তার কাছেই দৌড়লেন মধুসূদন। খাতির যত্ন করে তাকে বসালেন শাহাবুদ্দিন। মন দিয়ে তার দুর্ভাবনার কথা শুনলেন। আগে বহুবার শাহাবুদ্দিনের কাছে এসেছেন, কিন্তু এবার কোনো রকম ভরসা দিলেন না। চিন্তাগ্রস্তের মতন গম্ভীর মুখে বললেন, টাউন জব্বর গরম হয়ে উঠেছে। আপনার লাখান অনেকেরই দেশ ছাড়নের লজ্ঞা পশ্চিমারা আর রাজাকাররা শাসাইতে আছে। অবস্থা দিন দিন আমার কন্ট্রোলের বাইরে চলে যাইতে আছে। আমার একখান কথা শুনবেন? কিসের একটা সংকেত যেন সেই দিনই পেয়ে গিয়েছিলেন মধুসূদন। জানতে চেয়েছিলেন। শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন, চিরটা কালই তো দেখা আইসেন, আমি আপনাকে হিত চাই, ইন্ডিয়ায় সইলাই যান। মধুসূদন বললেন, আপনিও চলে যেতে বলছেন? আস্তে আস্তে মাথা নেড়ে শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন, হ, নাইলে শয়তানের সাওরা কখন যে কি কুকম্ম কইরা ফেলাইব কেটা জানে। শেষ ভরসাটুকুও মুহূর্তে ধূলিসাৎ। মধুসূদন দিশেহারার মতন বলেছিলেন, কিন্তু আমাদের বাড়িঘর জমি জমা এসবের কি হবে? ইন্ডিয়ায় গিয়ে করব কি, খাবো কি? এই হগলের কথাও আমি ভাইবা রাখছি। দেশ সাইরা চইলা গেলে আপনাকে বিষয় আশায় বেদখল হইয়া যাইতে পারে। ওই রাজাকাররা কি পশ্চিমারা যদিন একবার গাইরা বসে, সর্বনাশ। এই জন্মে আর সেইগুলো ফেরত পাওয়ানোর আশা নাই। আমি আপনাকে শহরের বাড়িখান দেখুম, কেউ যাতে বইয়া পড়তে না পারে। ইন্ডিয়া থেকে চিঠিপত্তরে যোগাযোগ রাইখেন। যদিন সুদিন ফিরে দেশে চইলা আইয়েন। কিন্তু কিন্তু কি? টাউনে বৈশা আপনাকে গ্রামে জমি জেরাত সামলানো তো সম্ভব না। তাই কই কি, হাই হগলের লইগা আমি 1.5 লাখ টাকা দিমু।
গেরামের ওই সম্পত্তি আমার লেখা দিবেন। মধুসূদন বুঝতে পারছিলেন শাহাবুদ্দিন সাহেব শুভাকাঙ্ক্ষী ঠিকই, কিন্তু তার অসহায়তার সুযোগ নিচ্ছেন। কিন্তু এছাড়া উপায় বা কি? তবু টাকার অঙ্কটা বাড়ানোর শেষ একটা চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুই লাভ হলো না। দিন দশেকের সময় নিয়ে মধুসূদন বাড়ি ফিরে এলো। কয়েকদিনের মধ্যে শহরের অবস্থা আরও ঘোরালো হয়ে উঠল। বেশ কটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, খুন হয়ে গেলেন 5-6 জন। শহরে ভাঙন শুরু হলো। সর্বস্ব ফেলে স্রোতের মতন শয়ে শয়ে মানুষ পালাতে লাগলো সীমান্তের ওপারে, ত্রিপুরায়, আসামে, পশ্চিমবাংলায়। তাদের ছেড়ে যাওয়া জমিজমা বাড়িঘর দখল করে নিতে লাগলো রাজাকাররা, ইন্ডিয়া থেকে যাওয়া পশ্চিমারা, এমনকি স্থানীয় মুসলমানরাও। এদিকে আরও একটা মারাত্মক ব্যাপার ঘটছিল। এতদিন সংখ্যালঘুদের বিষয় সম্পত্তির দিকে চোখ ছিল ইবলিশদের। এবার তাদের নজর এসে পড়ল যুবতী মেয়েদের ওপর। শহরের পুরনো বাসিন্দা আচার্যদের, গুহদের, বসাকদের এবং এমন আরও কয়েকটা বাড়ির 7-8টা মেয়েকে রাতের অন্ধকারে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো। তাদের টার্গেট তখন থেকে শুধু প্রপার্টি নয়, যুবতী নারীও। মন্টু ছাড়াও মধুসূদনের একটা মেয়ে ছিল, দীপালি। তার বয়স তখন 18, কলেজে পড়ছে। একদিন উদ্ভ্রান্তের মতন ছুটতে ছুটতে কলেজ থেকে বাড়ি ফিরে এলো। মুখ ছাইবর্ণ, আতঙ্কে চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে। বাড়িতে ঢুকেই মেঝেতে আছাড় খেয়ে পড়ল দীপালি। মাথা ঝাঁকাতে ঝাঁকাতেই অঝরে কাঁদতে শুরু করলো। মধুসূদন সেদিন বাড়িতেই ছিলেন। শরীরটা ভালো ছিল না, জ্বর জ্বর ভাব, তাই ব্যাংকে যাননি। তিনি এবং তার স্ত্রী দুজনেই মেয়েকে দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। গভীর উদ্বেগে অনেকবার জিজ্ঞেস করার পর জানা গেছে, স্থানীয় লীগের এক পাণ্ডা নিয়ামত আলীর ছেলে শোভান সেদিন কলেজ কম্পাউন্ডে তার হাত ধরে টানাটানি করেছে। সে মার্কামারা বদমাস, বলেছে তাকে শাদি করতে চায়। দীপালি কোনো রকমে হাত ছাড়িয়ে বাড়িতে পালিয়ে এসেছে। উন্মাদের মতন সে বলে যাচ্ছিল যে সে কলেজ যাবে না। পাকিস্তানে সে এক মুহূর্তও থাকতে চায় না। তক্ষণে নিরাপদ কোনো জায়গায় তাকে নিয়ে যেতে হবে। মধুসূদন দিশেহারা হয়ে পড়েছিলেন। প্রাণ গেলেও নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের মেয়ের এ জাতীয় বিয়ে হতে দেবেন না। কিন্তু শোভান বেপরোয়া, মারাত্মক। পাকিস্তান কায়েম হবার পর তার মতন শয়তানের পালের দাপট 100 গুণ বেড়ে গিয়েছিল। জন্মভূমি ছেড়ে চলে যাবার ব্যাপারে মধুসূদনের সামান্য দ্বিধা ছিল, কিন্তু তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইন্ডিয়ায় চলে যাবেন। তবে সব গোছগাছ করে নিতে 2-4 দিন সময় লাগবে। সেই সময়টুকুর জন্য নিরাপত্তা দরকার। তিনি থানায় চলে গিয়েছিলেন, কিন্তু শোভানের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ শুনতে তারা রাজি নয়। নিরুপায় হয়ে এবার গিয়েছিলেন এসডিওর কাছে। তরুণ অফিসার, ভদ্র এবং সহৃদয়, নাম রফিকুল ইসলাম। আশ্বাস দিয়েছিলেন সুরক্ষার ব্যাপারটা তিনি দেখবেন। লীগের পাণ্ডার ছেলেকে রফিকুল কতটা দমিয়ে রাখতে পারে সে সম্বন্ধে সংশয় ছিল, তবু খানিকটা স্বস্তিবোধ করেছিলেন মধুসূদন। এসডিওর সঙ্গে কথা বলে তিনি গিয়েছিলেন শাহাবুদ্দিন সাহেবের কাছে। 1.5 লাখ টাকায় গ্রামের যাবতীয় সম্পত্তি তার হাতে তুলে দিতে তিনি প্রস্তুত। এই হননপুরীতে আর এক লহমাও থাকা ঠিক নয়। মধুসূদন জিজ্ঞেস করেছিলেন, টাকা নিয়ে কিভাবে ওপারে যাব? টের পেলে পথে ডাকাতরা কেড়ে নেবে, না দিলে খুন করে ফেলবে। যদিও বা তাদের নজর এড়াতে পারেই, বর্ডারের অফিসাররা ছাড়বে না। পাকিস্তানের টাকা পাকিস্তানি রেখে যেতে হবে। শাহাবুদ্দিন সাহেব কিছুটা স্বার্থপর হলেও বুদ্ধিমান, বিচক্ষণ লোক, বহু খবর রাখেন। বলেছেন, ঢাকায় মারোয়ারিরা আছে, হ্যাগো কাছে টাকা জমা দিয়া হুন্ডিকরণ লাগবো। কলকাতায় হ্যাগো আসল গদি, এইখানে গিয়া হুন্ডির কাগজ দেখাইলে টাকা পাইয়া যাইবেন। ঠিক হলো, পরদিন স্ট্যাম্প কাগজে বিষয় সম্পত্তি লিখে সই করে দেবার পরই মধুসূদনকে নিয়ে ঢাকায় যাবেন শাহাবুদ্দিন। সেই মতো যাওয়াও হলো। হুন্ডি করে একটা রাত ঢাকায় কাটিয়ে যখন নিজেদের শহরে ফিরে এলেন, মধুসূদনের চোখের সামনে বিশ্বব্রহ্মাণ্ড শতখান হয়ে ভেঙে পড়েছে। যেই রাতটা তারা ছিলেন না, সেই সময়টুকুর মধ্যে বেশ কয়েকটা বাড়িতে আগুন ধরানো হয়েছিল। সেই সঙ্গে তাদের বাড়িটাও বাদ যায়নি। তবে সেটা খুব বেশি পড়েনি। কিন্তু যেটা সবচেয়ে ভয়াবহ ব্যাপার তা হলো বাড়িতে কেউ নেই, না স্ত্রী, না মন্টু, না দীপালি। চারিদিক খাঁ খাঁ করছে। উন্মাদের মতন মধুসূদন ছুটেছিলেন এসডিওর কাছে। এই বিপদের দিনে শাহাবুদ্দিন সাহেব তো তার সঙ্গেই ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর নিকারিপাড়ায় স্ত্রী ও মন্টুকে পাওয়া গিয়েছিল।
গরিব নিকারীরা তাদের আশ্রয় দিয়েছে, কিন্তু দীপালির কোনো হদিশ নেই। সারা শহরে তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত মন্টু আর স্ত্রীর হাত ধরে সীমান্তের এপারে চলে এসেছেন মধুসূদন। কিছুদিন শিয়ালদা স্টেশন, কিছুদিন রিফিউজি ক্যাম্প ঘুরে ইস্ট পাকিস্তানে তাদের সেই পোড়া বাড়িটার সঙ্গে টালিগঞ্জের এই বাড়িটা এক্সচেঞ্জ করেছেন। শাহাবুদ্দিন সাহেব কথা রেখেছিলেন, দেশের সেই বাড়িটা তিনি গ্রাস করেননি। বাড়ি বিনিময়ের কথা তাকে জানানো হয়েছিল, তিনি খুশি হয়েছেন। মধুসূদন উদ্বাস্তু, বিএ পাশ, বয়সটা বেশি হলেও একটা চাকরি তার জুটেছে। তাছাড়া সেই 1.5 লাখ টাকা এখন ব্যাংকে রেখেছেন। পয়সা কড়ির দিক থেকেও তিনি নিশ্চিন্ত। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সংকটের কারণ হলেন তার স্ত্রী। রাতের অন্ধকারে দীপালিকে চোখের সামনে জোর করে হননকারীরা তুলে নিয়ে গিয়েছিল। সেই থেকে তিনি প্রায় উন্মাদ হয়ে গেছেন। বছরখানেক হলো ইন্ডিয়ায় চলে এসেছেন তারা। দিন নেই রাত নেই, যখন তখন হঠাৎ হঠাৎ স্ত্রী বুক ফাটিয়ে কেঁদে ওঠেন। সহজেই সেই কান্না থামতে চায় না। কথা শেষ করে অনেকক্ষণ বসে রইলেন মধুসূদন, নীরবে, বিধ্বস্ত, ভাঙাচোরা। তারপর রুদ্ধস্বরে বলতে লাগলেন, আপনারা আমাদের প্রতিবেশী হবেন, একদিন তো সবই জানতে পারবেন। আগেই তাই জানিয়ে দিলাম। মেয়েটাকে পাওয়া যায়নি, একরকম ভালোই হয়েছে। পেলে যে কি করতাম, বিয়ে তো হতো না, কেউ আমাদের হাতের ছোঁয়া জল খেত না, ধর্ম গেছে, বংশের মান সম্মান নাশ হয়েছে। সন্তানের মৃত্যু কামনা তো করতে নাই, কিন্তু দিবারাত্রি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মেয়েটা যেন মরে যায়, মরে যায়। তার শেষ কথাগুলোর প্রতিধ্বনি হতে থাকে সমস্ত বাড়ি জুড়ে। বিনয় মধুসূদনের দিকে তাকিয়েছিল এক দৃষ্টে। তার বুকের ভেতর শ্বাস আটকে যাচ্ছে। দীপালি যেন আরেক ঝিনুক, যার সঙ্গে দেখা হয় কোনো না কোনোভাবে অনিবার্য এক নিয়মে লাঞ্ছিত অপমানিত ঝিনুক বারবার তার স্মৃতিকে তোলপাড় করে দিয়ে যায়। কারোর মুখে কোনো কথা নেই, সবাই স্তব্ধ হয়ে বসে আছে। যে ভয়াবহ সর্বনাশ মধুসূদনের হয়ে গেছে, সামান্য 2-4টে সহানুভূতির কথায় তার কতটুকু ক্ষতিপূরণই বা করা যায়। একসময় বিদায় নিয়ে দারিক দত্তরা উঠে পড়লেন। তাদের বুকের ভিতরটা ভারী হয়ে আছে, চোখ মুখ বেদনা কাতর। মধুসূদন সঙ্গ ছাড়েননি। গেট অবধি বিনয়দের পাশাপাশি হাঁটতে হাঁটতে এলেন। ধরা ধরা ভাঙা গলায় বললেন, খান মঞ্জিলে তো এসে থাকবেনই, মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। মধুসূদন এবার সুধার দিকে তাকান। মা, তুমি এসে তোমার মাসিমারে একটু বুঝিও। যা ভাগ্যে ছিল তা তো ঘটেছে, এর ওপর তো মানুষের হাত নাই। সুধার আবেগটা বড় বেশি প্রবল। কারোর দুঃখের কথা শুনলে ভীষণ বিচলিত হয়ে পড়ে। তীব্র ক্লেশে তার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ঝাপসা গলায় বলল, আমার যতদূর সাধ্য বোঝাতে আমি চেষ্টা করব। সুধাকে মধুসূদন যে আলাদা করে বেছে নিয়েছেন তার কারণ সে মেয়ে। দারিক দত্তদের অর্থাৎ পুরুষদের তুলনায় একটি মেয়ের কাছে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তার স্ত্রী। সুধার সাহায্য চাইলেও মধুসূদনের অবশ্য সংশয় রয়েছে। খানিকটা আপন মনেই তিনি বললেন, ওর যা মনের অবস্থা তাতে কতটা কাজ হবে কে জানে। সুধার কোনো উত্তর দিল না। সামনের রাস্তায় 3টে সাইকেল রিক্সা দেখা গেল। কোথাও সওয়ারি নামিয়ে সেগুলো ওধারের গাছতলা স্ট্যান্ডে ফিরে যাচ্ছে। হিরণ হাত তুলে 2টো রিক্সাকে থামালো। তখনকার মতোই একটায় বিনয়কে নিয়ে সে উঠে পড়ল, অন্যটায় সুধা আর দারিক দত্ত। আগে আগে অলি গলির ভিতর দিয়ে গরিব মুসলমানদের বস্তিদের গা ঘেঁষে ঘেঁষে পথ দেখিয়ে নিয়ে চলেছে হিরণ, পিছনে সুধারা। মধুসূদন ভট্টাচার্যের মেয়ে দীপালির কথা শোনার পর থেকে সমস্ত স্নায়ুমণ্ডলী ছিঁড়ে পড়ছে বিনয়ের, যতটা দীপালির জন্য তার বহুগুণ ঝিনুকের কারণে। সময় শোক ও দুঃখের তীব্রতা ধীরে ধীরে জুড়িয়ে দেয়, প্রলেপ লাগিয়ে দেয় অদৃশ্য ক্ষতমুখে। ঝিনুক নিরুদ্দেশ হবার পর প্রথম দিকে যতটা উদ্ভ্রান্ত হয়ে পড়েছিল, অসহনীয় কষ্টে যতটা
ছটফট করত, পরে সেটা মোটামুটি সামলে উঠেছিল সে। মানুষের সহ্য শক্তির বুঝি সীমা পরিসীমা নেই। কিন্তু দীপালির ঘটনাটা যখন মধুসূদন বলছিলেন, তার হৃৎপিণ্ডে একটা অদৃশ্য শেল আমূল বিঁধে যাচ্ছিল। রিকশায় ওঠার পর থেকে বিনয় একটাও কথা বলেনি, আচ্ছন্নের মতন বসে আছে। দুধারে নানা দৃশ্যাবলী, পুরনো আমলের বাড়িঘর, খাপড়াকি টিনের চালের চাপ বাঁধা মুসলমানদের বস্তি, ফাঁকা মাঠ, ঝোপঝাড়, পানাপুকুর, কিছুই যেন সে দেখতে পাচ্ছিল না। শুধু টের পাচ্ছে বুকের ভিতর কোথাও যেন রক্তক্ষরণ হচ্ছে। হঠাৎ তার পাশের স্টিমার ঘাটে সেই ভাঙাচোরা করুণ চেহারার আধবুড়ো লোকটার মুখ চোখের সামনে ভেসে ওঠে। নয়া চিকন্দি গ্রামের হরিদাস সাহা। তার যুবতী মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হরিদাসের স্ত্রী ঘোমটায় মুখ ঢেকে একটানা কেঁদে যাচ্ছিল। শুধু কি সেই যুগলদের মুকুন্দপুর কলোনিতে গিয়েও তো বেশ কটি মেয়ে মানুষের এমন কান্না সে শুনে এসেছে। সেই সঙ্গে নিরবচ্ছিন্ন বিলাপ। সে যে কি বুক নিংড়ানো কাতরতা! মধুসূদন, হরিদাস সাহা আর মুকুন্দপুরের সেই শোকাকুল মায়েদের মতন দেশভাগের পর আরও কত যে মা বাপের যুবতী মেয়ে খোয়া গেছে তার লেখাজোকা নেই। এদের সবার অফুরান কান্নার সঙ্গে ঝিনুকের জন্য বিনয়ের অন্তহীন কষ্টটা একাকার হয়ে যেতে লাগল। হিরণ বিনয়কে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। আস্তে করে ডাকল, বিনু, হ্যাঁ, কিছু বলবেন? কি ভাবছিলে? ঝিনুকের কথা? বিনয় কিছু বলল না, শুধু আস্তে করে একটু মাথা নাড়ল। হিরণ বলতে লাগলো, ঝিনুককে তবু ঢাকা থেকে উদ্ধার করে আনা গিয়েছিল বিনু, কিন্তু মধুসূদন ভট্টাচার্যের মেয়েকে আর কোনোদিনই পাওয়া যাবে না। ঝিনুককেও অবশ্য আমরা ধরে রাখতে পারলাম না, সেও ফিরে আসবে কিনা কে জানে। বিনয় কোনো উত্তর দিল না। তার দু চোখ বাষ্পে ভরে যেতে থাকে। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।